আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, আমি আছি মোহাম্মদুল্লাহ সিরাজি ফাহিম তোমাদের সাথে। পূর্ববর্তী লেকচারের ধারাবাহিকতায় আমরা আজ আলোচনা করব উচ্চতর গণিত প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বিন্যাস এবং সমাবেশ নিয়ে। চলো শুরু করা যাক। পূর্ববর্তী লেকচারে আমরা বিন্যাস নিয়ে আলোচনা করেছিলাম এবং বিন্যাস টপিকটি মোটামুটি শেষ হয়েছে। আজ আমরা সমাবেশ নিয়ে আলোচনা শুরু করব। প্রথম লেকচারে আমরা দেখেছিলাম বিন্যাস এবং সমাবেশের মধ্যে বেসিক পার্থক্যটি। আমরা তখন বলেছিলাম বিন্যাসটা ছিল বিন্যাসটা ছিল আসলে একটা অ্যারেঞ্জমেন্ট প্রসেস, যেখানে হচ্ছে ক্রম মূল বিবেচ্য বিষয় ছিল। আর সমাবেশটা ছিল একটা সিলেকশন প্রসেস, যেখানে হচ্ছে কি আমার ক্রম মূল বিবেচ্য বিষয় নয়। চলো শুরু করা যাক। কতগুলি জিনিস থেকে আসলে প্রতিবার কয়েকটি বা সবগুলি নিয়ে বাছাই বা দল বা গ্রুপ গঠন করার প্রক্রিয়াটাই আসলে হচ্ছে কি আমার সমাবেশ। সমাবেশে আমরা আগে বলেছি কম বিবেচ্য বিষয় নয়। ধরলাম আমার কাছে একটা উদাহরণ, সেটা হচ্ছে কি আমার কাছে 5টা অ্যালফাবেট আছে। অ্যালফাবেটগুলো হচ্ছে কি এ বি সি ডি ই। এই 5টা অ্যালফাবেট থেকে আমি করব কি 3টা অ্যালফাবেট নিয়ে একটা সমাবেশ গঠন করার ট্রাই করব। তাহলে আমার সমাবেশের প্রত্যেকটা সমাবেশে ওয়ে কীরকম হতে পারে? প্রত্যেকটা ওয়ে হতে পারে, কিন্তু খেয়াল করো, একটা হতে পারে এবিসি, এবিসি একটা ওয়ে হতে পারে। তারপর এ বি ডি একটা ওয়ে হতে পারে, এ বি ই একটা ওয়ে হতে পারে, ওয়ে হতে পারে এ সি ডি হতে পারে, এ সি ই হতে পারে, ওয়ে হতে পারে বি সি ডি হতে পারে, বিডি বিসিই হতে পারে, বিডিই হতে পারে, তারপর এডিই হতে পারে, এক্সেট্রা। অর্থাৎ টোটাল মোট আমরা দেখতে পাচ্ছি টোটাল 10টা ওয়ে দেখতে পাচ্ছি। টোটাল এদিকে 5টি, এদিকে 5টি, টোটাল 10টি ওয়ে। তাহলে আমরা কি বলতে পারি এই 10টি এটা সিম্পলিফাইড অথবা জেনারেল ফর্মুলার মাধ্যমে আমরা এই যে সিলেকশন প্রসেসটাকে একটু ব্যাখ্যা করার একটা ওয়ে আমরা বের করে আনতে পারি। সেটা হচ্ছে কীরকম, খেয়াল করো, এন সংখ্যক বস্তু থেকে প্রতিবারে আর সংখ্যক বস্তু নিয়ে যতগুলো সমাবেশ গঠন করা যায় তাকে আমরা চাইলে এনসিআর দ্বারা প্রকাশ করতে পারি। অথবা সি সি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এন কমা আর দ্বারা প্রকাশ করা যায়, অথবা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এন কমা আর যে এন আর কে কলাম আকারে প্রকাশ করা যেতে পারে। তাহলে আমরা যে আগের উদাহরণ দেখেছিলাম, একটু খেয়াল করা, আগের উদাহরণে কি দেখেছিলাম? আগের দেখেছিলাম যে 5টা অ্যালফাবেট আছে, তার মধ্যে থেকে আমি 5টা অ্যালফাবেট ছিল, তার মধ্যে থেকে 3টা অ্যালফাবেট নিয়েছি। 5টা অ্যালফাবেট ছিল, তার মধ্যে 3টা অ্যালফাবেট নিয়েছি। তাহলে আমরা এই যে এনসিআর ফর্মুলার মাধ্যমে তাকে কি লিখতে পারি? 5C3, ঠিক কিনা? 5C3, অর্থাৎ 5C3 মান আসলে 10-এর সমান। সো আমরা তাহলে পরবর্তী স্লাইডে চলে আসি। পরবর্তী স্লাইড কি বলে? আমরা তো অবশ্যই একটা সবাই নিশ্চয়ই ক্রিকেট নিয়ে কম বেশি ধারণা আছে। আমরা সবাই অবশ্যই জানি যে ক্রিকেট খেলায় প্রত্যেকটা টিমে 11 জন করে প্লেয়ার থাকে। তাহলে ওই 11 জন প্লেয়ারের মধ্যে অবশ্যই কিছু ব্যাটসম্যান আছে এবং কিছু বোলার আছে, আবার কিছু অলরাউন্ডার থাকবে স্বাভাবিকভাবেই। সো আমরা কি বলতে পারি যে, আমরা খেয়াল করো, যদি আমরা কিছু ক্রিকেটারের নাম আগে এবং কিছু ক্রিকেটারের নাম যদি পরে বলি, তা থেকে আসলে ভিন্ন কোনো দল গঠিত হয় না, ভিন্ন কোনো দল গঠিত হয় না, একটা দলই থাকে আসলে। কিন্তু খেয়াল করো, যদি ব্যাটিং অর্ডারের ক্রম নিয়ে চিন্তা করি, তাহলে কিন্তু ব্যাটিং অর্ডারের ক্রমটাকে অবশ্যই কি বিন্যাস হবে। কারণ হচ্ছে কি, একজন কার আগে কে আসছে এবং কার পরে কে আসছে সেটা আসলে একটা ভিন্ন ওয়ে হচ্ছে। সো আমরা বলতে পারি আসলে কি, কোনো ক্রিকেটার আগে বা পরে ব্যাটিং করতে গেলে সেটা হচ্ছে ভিন্ন বিন্যাস তৈরি করে। সো আচ্ছা, তাহলে এখন তোমরা নিজেরাই বলো, 11 জন ক্রিকেটার নিয়ে তাহলে ব্যাটিং অর্ডারের বিন্যাস করতে হবে। তাহলে হ্যাঁ, তোমরা অবশ্যই বলতে পারো 11 ফ্যাক্টরিয়াল, যেহেতু আমরা পূর্ববর্তী আলোচনা এটা দেখে এসেছি। কিন্তু আমাকে তাহলে এটা বলো যে তাদের নিয়ে সমাবেশ সংখ্যা কত হবে? সমাবেশ সংখ্যা কত হবে? হ্যাঁ, সমাবেশ সংখ্যা হবে আসলে 1-এর সমান। কারণ হচ্ছে কি, আমরা আগেই বলে এসেছি, সেটা হচ্ছে কি, ক্রিকেটার না আগে আসুক কিংবা পরে আসুক, আসলে ভিন্ন কোনো দল তৈরি হয় না। তাহলে আসলে এবার এনসিআর এর আমরা মান বের করব। এনসিআর এর মান বের করার জন্য আমরা কি করব? এনসিআর কে আসলে প্রথমে ধরে নিব একটা এক্স এর সমান। এক্স কি ছিল? আমাদের হচ্ছে নির্ণয় সমাবেশ, যেটা এনসিআর এর সমান হবে। এখন খেয়াল করো, এখন এনসিআর মানে কি আসে? এনসিআর মানে হচ্ছে এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তুকে বাছাই করার প্রক্রিয়া। এখন খেয়াল করো, এই যে এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তুকে বাছাই করলাম, এই যে আর সংখ্যক বস্তু আবার নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে না? হ্যাঁ, আর সংখ্যক বস্তু আবার নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে। এখন কথা হচ্ছে কতভাবে বিন্যস্ত হতে পারে? যেহেতু আর সংখ্যক বস্তু যদি পরস্পর ভিন্ন
হয় তাহলে আশঙ্কক বস্তু নিজেদের মধ্যে বিন্যাস হতে পারবে 11 ফ্যাক্টরিয়াল উপায়ে। হ্যাঁ 11 ফ্যাক্টরিয়াল উপায়ে। তাহলে আমরা এখন আমরা বলো এই যে r সংখ্যক বস্তু নিজেদের মধ্যে আবার যে বিন্যস্ত হলো, তাই এটা কি আসলে তাহলে এক সংখ্যক সমাবেশের মোট বিন্যাস সংখ্যার সমান হয়ে গেল না? হ্যাঁ, তাহলে এক সংখ্যক সমাবেশে তাহলে মোট বিন্যাস সংখ্যা কত হয়? x ইনটু r ফ্যাক্টরিয়াল। এখন আমাকে বলো এই যে x ইনটু r ফ্যাক্টরিয়াল এটা আসলে এই যে n সংখ্যক বস্তু হতে r সংখ্যক বস্তু নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা অর্থাৎ এম্পিয়ারের সমান না? হ্যাঁ এম্পিয়ারের সমান। তাহলে আমরা কি লিখতে পারি? এম্পিয়ারের সমান যদি হয় তাহলে আমরা লিখতে পারি এম্পিয়ার ইজ ইকুয়াল টু x ইনটু r ফ্যাক্টরিয়াল লিখতে পারি না? হ্যাঁ x ইকুয়াল টু r ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু আমরা এম্পিয়ার লিখতে পারি। এখন আমরা প্রথম লেকচারের দিকে দেখেছিলাম এম্পিয়ারের যে একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে এম্পিয়ার ইজ ইকুয়াল টু n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 ইনটু ডট 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 n মাইনাস r মাইনাস n মাইনাস r প্লাস 1 পর্যন্ত। এখন তাহলে খেয়াল করো এই যে উভয়পক্ষ যদি r ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাই? আর x ইজ ইকুয়াল টু n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 ডট 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 n মাইনাস r প্লাস 1 ডিভাইডেড বাই r ফ্যাক্টরিয়াল। খেয়াল করো এখন হচ্ছে কি আমরা কি করতে পারি? এই যে ডান পক্ষকে উপরে এবং নিচে অর্থাৎ হর এবং লবকে, ডান পক্ষের হর এবং লবকে আমি চাইলে n মাইনাস r হোল ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করতে গুণ করতে পারি, হর এবং লবকে n মাইনাস r হোল ফ্যাক্টরিয়াল দ্বারা। তাহলে আমার কি আসে খেয়াল করো, উপরে যে রাশিটা আসে খেয়াল করো n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 ডট 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 n মাইনাস r প্লাস 1 ইনটু n মাইনাস r হোল ফ্যাক্টরিয়াল। খেয়াল করো আসলে n মাইনাস r হোল ফ্যাক্টরিয়াল এটা শেষ হতে হতে এক সময় অবশ্যই এরকম একটা রাশি আসবে না 3 2 1, কারণ খেয়াল করো এখানে আসলে n এর মান ধীরে ধীরে ডিক্রিজ হচ্ছে, ঠিক কি না? n এর মান ডিক্রিজ হতে হতে এক সময় 3 to 1 আসবে না? খেয়াল করো যেহেতু ফ্যাক্টরিয়ালের মান ফ্যাক্টরিয়াল লেখা আছে, ফ্যাক্টরিয়াল আছে সো আলটিমেটলি আমরা বলতে পারি এটার মানটা এক সময় শেষ হবে। আমরা আগে দেখেছিলাম যদি এরকম হয় তাহলে এটাকে আমরা পুরো রাশিটাকে আমরা কি লিখতে পারি? n ফ্যাক্টরিয়াল দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আসো পরবর্তী লাইনে কি দেখায়? x ইকুয়াল টু আসে তাহলে উপরে হচ্ছে কি n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস r হোল ফ্যাক্টরিয়াল। তাহলে এখন খেয়াল করো এই রাশিটা আসলে কি চেনা চেনা লাগে না? n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস r হোল ফ্যাক্টরিয়াল। খেয়াল করে এটা চেনা লাগে না? হ্যাঁ আসলে এটা চেনা, এটা আমরা আগেই দেখে এসেছি এটা হচ্ছে NCR এর সমান, ঠিক কি না? হ্যাঁ এটা আসলে NCR এর সমান। তাহলে দেখা যাক এইটা হচ্ছে NCR এর সমান। সুতরাং আমরা কি বলতে পারি? NCR ইজ ইকুয়াল টু কি হচ্ছে? NCR ইজ ইকুয়াল টু হচ্ছে n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস r হোল ফ্যাক্টরিয়াল। চলো পরবর্তী স্লাইডে যাওয়া যাক। এখন হচ্ছে কি আমরা এই যে সমাবেশ নিয়ে যদি আলোচনা করতে চাই আমাদের কিছু বেসিক ব্যাপার আসলে সবার জানা রাখা উচিত। সেগুলো হচ্ছে কি আমরা কারণ হচ্ছে কি পরবর্তী যেগুলো ম্যাথ করব সেগুলো হচ্ছে আমাদের সময় বাঁচানোর উদ্দেশ্যে আমরা এইসব ছোট ছোট ব্যাপারগুলোকে আমরা যদি আমরা একটু জেনে রাখি তাহলে হচ্ছে আমরা ডিরেক্ট ফর্মুলা আকারে অথবা ডিরেক্ট ইউজ করতে পারি। সালটিমেটলি অনেক সময় আসলে আমাদের ব্যয় হওয়া থেকে আমরা বেঁচে যাব। তাহলে দেখা যাক, খেয়াল করো NC0 = 1, আমরা এটা আসলে আমরা সবসময় ব্যবহার করি। NC0 মান হচ্ছে 1। এখন আসলে কথা হচ্ছে কি আমরা কিভাবে এটা ব্যবহার করি, কিভাবে হচ্ছে কি NC0 আমরা কিছুক্ষণ আগে দেখে এসেছিলাম। NCR এর ফর্মুলাটা কি ছিল? NCR এর ফর্মুলাটা ছিল n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস r হোল ফ্যাক্টরিয়াল। তাহলে খেয়াল করো এখানে r এর মানটা হচ্ছে কত? 0 সমান। তাহলে r এর মান যদি 0 সমান হয় তাহলে আমরা কি সূত্র যদি বসাই তাহলে কি আসে? n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 0 ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস 0 হোল ফ্যাক্টরিয়াল। তাহলে আমরা কি বলতে পারি? n মাইনাস 0 হোল ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে আসলে n ফ্যাক্টরিয়াল। তাহলে পুরো মানটা কি আসে? NC0 = আসে n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 0 ফ্যাক্টরিয়াল ইনটু n ফ্যাক্টরিয়াল। এখন কথা হচ্ছে কি আমরা আগে জানি হচ্ছে 0 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে আসলে 1 এর সমান। 0 ফ্যাক্টরিয়াল সমান হচ্ছে 1। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে NC0 = n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n ফ্যাক্টরিয়াল সল্টিমেটলি 1 এর সমান, ঠিক কি না? হ্যাঁ 1 এর সমান। এবার আসো তাহলে আমরা জেনে গেলাম কি NC0 মান হচ্ছে 1। এখন আসো NC1 এর মান। NC1 এর মান আসলে এটা সমান হচ্ছে 1 এর n এর সমান। NC1 এর মান হচ্ছে n এর সমান। এখন আসো কিভাবে আসলে NC1 এর মান n হয়। তাহলে দেখো খেয়াল করো আগের মতোই NC1 সমান আমরা কি লিখতে পারি? n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 1 ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস 1 হোল ফ্যাক্টরিয়াল। খেয়াল করো তাহলে হচ্ছে খেয়াল করো n মাইনাস 1 হোল ফ্যাক্টরিয়াল না। তাহলে আমরা কি এই যে উপরে যেটা আছে n ফ্যাক্টরিয়াল, এটাকে চাইলে আমরা n ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস 1 হোল ফ্যাক্টরিয়াল আগে লিখতে পারি না? হ্যাঁ আমরা চাইলে এটাকে লিখতে পারি। সো আলটিমেটলি যেহেতু উপরে দেখা গেল n মাইনাস 1 হোল ফ্যাক্টরিয়াল, নিচেও n মাইনাস 1 হোল ফ্যাক্টরিয়াল, সো একটা যদি কেটে দিই সো আলটিমেটলি আমাদের থাকে n/1, আর n/1 সমান তাহলে হচ্ছে n এর সমান। তাহলে আমরা পেয়ে গেলাম কি NC1 এর মান হচ্ছে n এর সমান। এবার আসো পরবর্তীটা।
পরবর্তীটা কি বলে এনসি 2 এর মান কত আসে। তাহলে আগের মতোই এনসি 2 এর মান আসলে কত আসে আমরা দেখি। এনসি 2 এর মান আসে এন আচ্ছা এখানে একটা জিনিস একটু খেয়াল করো, এনসি 2 এর মান এখানে 1 লেখা হয়েছে, আসলে এন এর মান আমরা পরবর্তী দেখাচ্ছি, এটা নিচে আসবে, খেয়াল করো কিভাবে আসে। দেখো এনসি 2 এর মান আসে কত, এনসি 2 এর মান খেয়াল করো, এনসি 2 এখানে 2 হবে, তোমরা এটা নিজেরা কারেক্ট করে নিও। এনসি 2 এর মান হবে কত কত, তাহলে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, সূত্র অনুসারে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস 2 হোল ফ্যাক্টোরিয়াল, ঠিক কি না? হ্যাঁ, তাহলে হচ্ছে খেয়াল করে এখানে আগের মতো উদাহরণে কি দেখেছিলাম, যখন n মাইনাস 1 হোল ফ্যাক্টোরিয়াল আছে তখন আমি n ফ্যাক্টোরিয়ালকে ভেঙে n ইনটু n মাইনাস 1 হোল ফ্যাক্টোরিয়াল লিখেছিলাম। তো একইভাবে আমরা কি করব, এটাকে n মাইনাস 2 যেহেতু আছে হোল ফ্যাক্টোরিয়াল আছে নিচে, তো আমরা n ফ্যাক্টোরিয়ালকে ভেঙে n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 হোল ফ্যাক্টোরিয়াল আকারে লিখবো, ঠিক কি না? হ্যাঁ, ওইভাবে লিখবো। তো আলটিমেটলি আমার কি হবে, নিচে যে n মাইনাস 2 হোল ফ্যাক্টোরিয়াল, উপরে n মাইনাস 2 হোল ফ্যাক্টোরিয়াল, এই দুটো কাটাকাটি যাবে এবং শেষ পর্যন্ত আমার কি থাকে, nc2 ইজ ইকুয়াল টু n ইনটু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 থাকে। আমরা এটাকে আসলে ফর্মুলা আকারে ব্যবহার করব। এবার আসো শেষ যেটা আমাদের জেনে রাখা দরকার, সেটা হচ্ছে nc n এর মান। nc n এর মান আসলে 1 এর সমান হয়। এটা আমরা মুখস্থ করি বলো কিংবা বারবার করতে করতে আসলে এটা মেমোরাইজেশনে চলে আসে। সো আমরা খেয়াল করি nc n এর মান কেমনে 1 হয়, কি দেখি। nc n এর মান হচ্ছে কেমনে n 1 হয়, খেয়াল করে nc n ইজ ইকুয়াল টু কি লেখা যায়, n ফ্যাক্টোরিয়াল, লেখা যায় n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস n হোল ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ খেয়াল করে n মাইনাস n মান হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল, তাহলে 0 ফ্যাক্টোরিয়াল মান আমরা অবশ্যই জানি 1 এর সমান, তাহলে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল, এটা মান আমরা কি লিখতে পাচ্ছি, 1 এর সমান লিখতে পারি, ঠিক কিনা? হ্যাঁ, এবার আসো তাহলে পরবর্তী ব্যাপারটা। এবার হচ্ছে কি সম্পূরক সমাবেশ নিয়ে আলোচনা করব। সম্পূরক সমাবেশ কিরকম, খেয়াল করো। ধরলাম আমার কাছে 5টা ভিন্ন ভিন্ন বস্তু আছে। দেখা যাচ্ছে কি একটা বই আছে, দেখা যাচ্ছে একটা ব্যাগ আছে, একটা কাপড় আছে আমার কাছে, একটা শু আছে, তারপর হচ্ছে একটা বল আছে আমার কাছে। আমরা কি বলতে পারি, এই যে 5টা ভিন্ন ভিন্ন বস্তু, ঠিক কি না? এই 5টা বস্তু থেকে আমি যদি 2টা বস্তু নিতে চাই, ধরলাম এই 2টা বস্তু নিলাম, এই বস্তু, তাহলে আমরা কি বলি, খেয়াল করো তো, 5টা ভিন্ন ভিন্ন বস্তু থেকে আমি যদি 2টা বস্তু নিতে চাই, তাহলে তার সমাবেশ কি হবে, 5c2 হবে। হ্যাঁ, অবশ্যই 5c2 হবে। আবার খেয়াল করি 5টা ভিন্ন ভিন্ন বস্তু থেকে 3টা বস্তু নিতে চাই, তাহলে খেয়াল করো 5টা বস্তু থেকে 3টা বস্তু নেওয়ার সমাবেশ কি ছিল, 5c3। এখন খেয়াল করো 5c2 আর 5c3 যে দুটো মান বের করলাম, তাদের মান আসলে এক্স্যাক্টলি কত, খেয়াল করো। 5c2 এর যে মানটা সেটা আসলে কত আসে, সূত্রের মাধ্যমে আমরা বের করে আনতে পারি 10 এর সমান, এবং যে 5c3 এর মান, যেটা 5c3 এর মানটা আমরা সূত্র ব্যবহার করে পাই, 5c3 এর মান হচ্ছে কত, 10 এর সমান। এখন তাহলে আমরা খেয়াল করি যে 5টা বস্তু থেকে 2টা বস্তু নিয়ে যে সমাবেশ সংখ্যা, 5টা বস্তু থেকে বাকি যে 3টা বস্তু আছে তাদেরকে নিয়ে গঠিত সমাবেশ সংখ্যা সমান, ঠিক কি না? তাহলে আমরা কি বলতে পারি, n সংখ্যক বস্তু, ভিন্ন ভিন্ন বস্তু হতে r সংখ্যক বস্তু নিয়ে সমাবেশ সংখ্যা n সংখ্যক বস্তু থেকে n মাইনাস r সংখ্যক বস্তু নিয়ে গঠিত সমাবেশ সংখ্যার সমান। এটা কেন? কারণ হচ্ছে কি, যত সংখ্যক বস্তু নিয়ে সমাবেশ গঠিত হচ্ছে, ঠিক তত সংখ্যক বস্তু আসলে বাদ পড়ছে। অর্থাৎ যত সংখ্যক বস্তু নিয়ে আমি সমাবেশ গঠন করছি, পরবর্তীতে ঠিক তত সংখ্যক বাদ পড়ার বস্তু নিয়ে আসলে সমাবেশ গঠিত হচ্ছে, ঠিক কি না? হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি NCR is equal to NCN minus R, বলতে পারি কিনা? হ্যাঁ, NCR is equal to কি বলতে পারি আমরা, NCN minus R। এখন এই যে NCN-R যেটা পেলাম, NCN-R কে যদি আমরা সিম্পলিফাই করার চেষ্টা করি সূত্রের মাধ্যমে, তাহলে আমরা কি পাই, উপরে পাই n ফ্যাক্টোরিয়াল আর নিচে কি পাচ্ছি, n-r হোল ফ্যাক্টোরিয়াল। আর খেয়াল করো যেটা আগে সূত্র ছিল n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল n-r হোল ফ্যাক্টোরিয়াল, সো আলটিমেটলি n মাইনাস n প্লাস r হোল ফ্যাক্টোরিয়াল। সো এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে আমরা কি পাচ্ছি, খেয়াল করো n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n-r হোল ফ্যাক্টোরিয়াল ইনটু r ফ্যাক্টোরিয়াল। সো আলটিমেটলি কি হলো শেষ পর্যন্ত, এটা আসলে NCR এর সমান হলো। তাহলে আমরা কি বলতে পারি, NCR ইজ ইকুয়াল টু NCN-R এর সমান। এবার আসো NCR এর বৃহত্তম মান এবং ক্ষুদ্রতম মান নিয়ে, NCR এর বৃহত্তম মান। খেয়াল করো NCR এর যে বৃহত্তম মান যদি বের করতে চাই, খেয়াল করো আমাদের প্রথমে জানতে হবে এই যে n, এটা কি জোড় নাকি বেজোড়। যদি n এর মানটা যদি জোড় হয়, তাহলে আমরা NCR এর বৃহত্তম মানকে আমরা বলতে পারি কি, NCn/2 এর সমান, NCn/2 এর সমান। আর যদি n এর মানটা যদি বেজোড় হয়, তাহলে আমরা বলতে পারি NCR এর বৃহত্তম মান হবে NCn+1/2 অথবা NCn-1/2, ঠিক আছে? তাহলে এখন খেয়াল করি আমরা পরবর্তী একটা বিষয় দেখি, n+1CR is equal to বলছে কি, NCR-1 প্লাস NCR। খেয়াল করো এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি,
যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই ফর্মুলাটা আমরা নিশ্চয়ই সবাই জানি। এই ফর্মুলাটা হচ্ছে এটা হচ্ছে বইতে একটা ফর্মুলা। এখন আমরা এই ফর্মুলাটা প্রমাণ করার একটা ক্ষুদ্র একটা প্রয়াস চালার চেষ্টা করি। খেয়াল করো n+1 সংখ্যক বস্তুকে যদি আমি r সংখ্যক বস্তু নিই তাহলে কত নেয়ার সমাবেশটা কি হবে? n+1 CR, হ্যাঁ n+1 CR হবে। এখন ধরলাম একটা বস্তু সবসময় থাকবে, মানে একটা জিনিস ওই যে n+1 সংখ্যক বস্তুর মধ্যে একটা জিনিস সবসময় থাকবে, তাহলে আমরা আগে কনসেপ্ট থেকে কি জানতে পারি, একটা যে জিনিসটা সবসময় থাকবে তাকে আমরা আলাদা করে রাখবো, পুরোটা থেকে আলাদা করে রাখবো। সার্টিফিকেট আমার কাছে জিনিস থাকবে কয়টা? n+1 সংখ্যক জিনিস থেকে যদি একটা জিনিস যদি আলাদা করে রাখি তাহলে n সংখ্যক বস্তু থাকবে। এবং খেয়াল করো এখন খেয়াল করো n+1 সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিচ্ছি না। এখন খেয়াল করো ওই r সংখ্যক বস্তু থেকে তাহলে একটা বস্তু কোনো কমে গেল না, তাহলে আমরা বলতে পারি এই যে r-1 সংখ্যক বস্তু থাকে, তাহলে আমরা কি বলতে পারছি, যে সর্বদাই থাকছে তাকে যদি আলাদা করে রেখেছি তাহলে আমরা বলতে পারি n সংখ্যক বস্তু থেকে আসলে ভিন্ন ভিন্ন বস্তু থেকে আমাকে r-1 সংখ্যক বস্তু নিতে হবে, ঠিক কি না? তাহলে একটা জিনিস যদি সর্বদাই থাকে তাহলে n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তুকে r-1 সংখ্যক বস্তু নেওয়ার যে সমাবেশ, এটা সমাবেশটা করতে হবে NCr-1, ঠিক কি না? এখন আবার খেয়াল করো যে একটা বস্তুকে যদি আমি ওই যে জিনিসটা আমি নিয়েছিলাম আগে সর্বদাই নিয়েছিলাম ওই জিনিসটাকে যদি আমি বাদ দিয়ে দিই, টোটালি বাদ দিয়ে দিই, খেয়াল করো যদি আমি টোটালি বাদ দিয়ে দিতে চাই তাহলে কি হবে? খেয়াল করো n+1 সংখ্যক বস্তু আছে, তার কাছ থেকে একটা বস্তু বাদ দিয়ে দিলাম, তাহলে আমার কাছে n সংখ্যক বস্তু থাকে। এখন খেয়াল করো তাকে যদি বাদ দিয়ে দিয়েছি তাহলে আমার কাছে তাহলে যেহেতু আমার তাক হিসাবের বাইরে চলে এসেছে, আলটিমেটলি আমাকে r সংখ্যক বস্তুই নিতে হবে আসলে, ঠিক কি না? n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তুই নিতে হবে, কারণ হচ্ছে এই যে যেই একটা বস্তুকে বলেছিলাম বাদ দিচ্ছি তাকে কিন্তু আসলে আমি এখান থেকে বাদ দিয়ে দিয়েছি, তা এখানে আর তাকে আমি ইনক্লুড করিনি। সো আলটিমেটলি দেখা যাচ্ছে কি এই যে তাকে বাদ দিয়ে তাহলে বাকি n সংখ্যক বস্তু থেকে ভিন্ন ভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তুকে নেওয়ার সমাবেশ তাহলে কত হচ্ছে, দাঁড়ালো NCR এর সমান। হ্যাঁ, এখন তাহলে আমরা কি বলতে পারি না এই যে একটা জিনিসকে সর্বদা বাদ দেয়া আর একটা জিনিসকে সর্বদা থাকা, এই দুটোর যোগফল আর n+1 সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তু নেওয়ার যোগফলের সমান। হ্যাঁ, আমরা এটা হলে বলতে পারি এই যে এই দুটোর সমষ্টি যে n+1 সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তু নেওয়ার সমষ্টির সমান। সুতরাং আমরা কি বলতে পারি n+1 CR = NCr-1 NCr-1 প্লাস NCR এর সমান। আজ তাহলে এই পর্যন্তই, পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।